নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা ওয়েস্ট বেঙ্গল সেট এডুকেশনের প্রিপারেশনের সিলেবাস থেকে ইউনিট 9 এডুকেশনাল ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লিডারশিপ এই ইউনিট থেকে কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের 8টি ইউনিট নিয়ে আমি আলোচনা করেছি। সেগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলে যাবে, সেখানে প্লেলিস্টে সেট এডুকেশন এই যে প্লেলিস্টটা আছে সেখানে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, সেগুলো তোমাদের এক্সাম প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে। চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, সিপিএম এর বৈশিষ্ট্য কি কি? অপশান এতে আছে সিপিএম প্রজেক্টের একটি সুনির্দিষ্ট গ্রাফিক্যাল ভিউ উপস্থাপন করে। অপশান বিতে আছে সিপিএম গণনা করে প্রজেক্ট শেষ হতে সর্বোচ্চ কতদিন সময় লাগবে। অপশান সিতে আছে প্রজেক্টের সবথেকে কঠিন অংশ কোনটি তা নির্বাচন করার ব্যবস্থা করে। অপশান ডিতে আছে উপরের সবকটিই ঠিক। সিপিএম এর বৈশিষ্ট্য, সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি, অর্থাৎ সিপিএম প্রজেক্ট একটি সুনির্দিষ্ট গ্রাফিক্যাল ভিউ উপস্থাপন করে। অপশান বিতে আছে সিপিএম গণনা করে প্রজেক্ট শেষ হতে সর্বোচ্চ কতদিন সময় লাগবে এবং প্রজেক্টের সবথেকে কঠিন অংশ কোনটি সেটি নির্বাচন করে তার ব্যবস্থাপনা করে। আমরা সিপিএম সম্পর্কে এবার জেনে নিই। সিপিএম এর ফুল ফর্ম হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। এর ফুল ফর্মটা কিন্তু অনেক সময় আমাদের এক্সামে আসে। সিপিএম এর ফুল ফর্ম হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। আচ্ছা, এই সিপিএম জিনিসটা কি? আমরা কোন ইউনিট পড়ছি? ইউনিট 9 এডুকেশনাল ম্যানেজমেন্ট। তো এডুকেশনাল ম্যানেজমেন্ট মানে কি? ম্যানেজমেন্ট বলতে আমরা যেটা বুঝি যে ব্যবস্থাপনা। এডুকেশনাল বিভিন্ন ইনস্টিটিউশন আছে, সেন্ট্রাল গভর্নমেন্টাল সেন্ট্রাল ইনস্টিটিউশন আছে, স্টেট গভর্নমেন্টের ইনস্টিটিউশন আছে, বিভিন্ন ইউনিভার্সিটি আছে, অটোনোমাস বিভিন্ন ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এছাড়া বিভিন্ন এডুকেশনাল ট্রাস্ট, সোশ্যাল অর্গানাইজেশন, রিলিজিয়াস অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের এডুকেশনাল ইনস্টিটিউশন আছে। তো এই ইনস্টিটিউশনগুলোকে সঠিকভাবে চালানো হয় কিসের মাধ্যমে? ব্যবস্থাপনার মাধ্যমে বা ম্যানেজমেন্টের মাধ্যমে। ইনস্টিটিউশনে কি করে? শিক্ষক শিক্ষার্থী নিজেদের কাজ করে, কিন্তু এই যে পুরো তাদের ছাড়া যে গোটা পুরো একটা ব্যবস্থা, সেটা খেলার মাঠ থেকে শুরু করে লাইব্রেরি পর্যন্ত সমস্ত কাজগুলোকে যে করা হয় সেটাকে বলা হয় ব্যবস্থাপনা। অর্থাৎ কোনো পরিকল্পনা করা, কোনো কাজের পরিকল্পনা করা, সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করা এবং সেই বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সম্পদকে, সেটা আর্থিক সম্পদ হোক বা মানব সম্পদ হোক বা বস্তুগত সম্পদ হোক, সমস্ত সম্পদগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে তাদের টার্গেটগুলোকে পূরণ করা, এই যে গোটা সিস্টেমটা, সেটাকে বলা হচ্ছে ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টের জন্যই যে কোনো ইনস্টিটিউশন কিন্তু একটা সঠিক জায়গায় আসে। যেমন আমাদের কলকাতাতে বড় বড় ইউনিভার্সিটি আছে যেগুলো র্যাঙ্ক করে, যেগুলো একটা র্যাঙ্কে আছে। তো কেন আছে র্যাঙ্কে? কারণ তাদের ম্যানেজমেন্ট খুব ভালো, তাদের গোটা যে সিস্টেমের ম্যানেজমেন্ট আছে সেটা খুব ভালো এবং ইউজিসির সমস্ত রুলকে তারা ফলো করে, সেই কারণেই সেগুলো র্যাঙ্ক করছে। এবার ক্রিটিক্যাল পাথ মেথড হচ্ছে একটা ম্যানেজমেন্টের একটা পদ্ধতি বলা চলে। ক্রিটিক্যাল পাথ মেথড ম্যানেজমেন্টের একটা পদ্ধতি, অর্থাৎ ইনস্টিটিউশনকে বা কোনো ইন্ডাস্ট্রিকে বা কোনো প্রজেক্টকে কিভাবে ম্যানেজ করা হবে তার একটা পদ্ধতি। এখানে কি বলা হচ্ছে যে সিপিএম ইজ এ ম্যাথামেটিক্যালি অর্ডার নেটওয়ার্ক অফ প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং প্রজেক্ট ম্যানেজমেন্ট। অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্টগুলোকে ম্যাথামেটিক্যালি গাণিতিকভাবে অর্থাৎ গণনা করে যে প্রজেক্টটা শেষ হতে কতদিন সময় লাগবে, শিডিউল করে যে একটা কাজকে কতদিন সময় লাগতে পারে সেই প্ল্যানটা কি করে সিপিএম এর মাধ্যমে করা হয়। এই যে মেথডটা আছে সেটা 1957 সালে এল ডু পন্ডি এই মেথডটা
প্রথম ব্যবহার করেন। হি ডেভেলপ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথড ডিজাইন টু অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জেস অফ ক্রাইসিস ফেসড বাই দ্য ইন্ডাস্ট্রি। যখন ইন্ডাস্ট্রি কোনো ক্রাইসিসে পড়ে সেটাকে চ্যালেঞ্জ করার জন্য এই মেথডটাকে ব্যবহার করা হয়। এই মেথডটার জন্য একটা গ্রাফিক্যাল ভিউয়ের প্রয়োজন হয়, অর্থাৎ এই প্রজেক্টটার জন্য একটা সুনির্দিষ্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের প্রয়োজন, একটা গ্রাফিক্যাল ভিউয়ের প্রয়োজন হয়, যেটাকে কাজে লাগিয়ে কিভাবে এই কোনো কাজকে সম্পূর্ণ করা হবে, কিভাবে কোনো প্রজেক্টকে কমপ্লিট করা হবে এবং কি মেনটেন করা হবে, সেটার একটা শিডিউল করা হয় এই ক্রিটিক্যাল পাথ মেথডের সাহায্যে। পরের প্রশ্ন হচ্ছে পার্ট মডেলের কাজ কী? অপশান এতে আছে পার্ট মডেল একটি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কৌশল। অপশান বিতে আছে এই মডেলের কৌশল বৃহৎ স্কেলের ব্যবস্থাপনা ও প্রকল্পে ব্যবহৃত হয়। অপশান সিতে আছে এ ও বি উভয়ে সঠিক। অপশান ডিতে আছে কোনোটি নয়। পার্ট কি আমরা একবার দেখে নিই। পার্ট হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। এটাও একটা ম্যানেজমেন্টের টেকনিক। কি টেকনিক? প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, অর্থাৎ প্রোগ্রামকে ইভ্যালুয়েশন করার অর্থাৎ মূল্যায়ন করার এবং রিভিউ করার টেকনিক হচ্ছে পার্ট। ইজ এ ওয়াইডলি ইউজড মেথড ফর প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেটিং লার্জ স্কেল প্রজেক্ট, অর্থাৎ বড় বড় যে প্রজেক্টগুলো থাকে সেই প্রজেক্টগুলোকে প্ল্যানিং করতে এবং কোঅর্ডিনেট করতে এই পার্ট মেথডটাকে ব্যবহার করা হয়। পার্ট ইজ বেসিক্যালি আ ম্যানেজমেন্ট প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল টুল। পার্ট বেসিক্যালি কি? কন্ট্রোল টুল অর্থাৎ নিয়ন্ত্রণ টুল। ইট ক্যান বি কনসিডার অ্যাজ এ রোড ম্যাপ ফর পার্টিকুলার প্রোগ্রাম অর প্রজেক্ট ইন হুইচ অল দ্য। আচ্ছা, পার্ট কি? পার্ট হচ্ছে এমন একটা পদ্ধতি যা প্রতিটি কাজ এবং তার সাথে সম্পর্কিত বিভিন্ন কাজগুলোর জন্য প্রয়োজনীয় সময়কে বিশ্লেষণ করে। কতটা সময় সেই কাজটা করতে লাগবে সেই সময়টাকে বিশ্লেষণ করে হচ্ছে পার্ট। কারণ সে কী করছে? প্রোগ্রাম ইভ্যালুয়েট করছে এবং রিভিউ করছে, অর্থাৎ কোনো প্রোগ্রামকে কতটা সময় দিয়ে করা হচ্ছে সেটাকে বিশ্লেষণ করছে এবং একটা নির্দিষ্ট প্রকল্প সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম যে সময়টা সেটা নির্ধারণ করছে পার্ট। এই পার্ট হচ্ছে বড় বড় যে প্রজেক্টগুলো থাকে সেই প্রজেক্টের ক্ষেত্রে পার্টকে ব্যবহার করা হয়। এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছে যে পার্ট একটি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কৌশল অর্থাৎ ম্যানেজমেন্ট টুল। পার্ট কিন্তু ম্যানেজমেন্ট টুল, অবশ্যই এটাও আমরা দেখলাম। এই মডেলে কৌশল বৃহৎ স্কেলের ব্যবস্থাপনা প্রকল্পে ব্যবহৃত হয়। এটাও আমরা দেখলাম যে পার্টকে সবসময় বৃহৎ জায়গায় ব্যবহার করা হয়, লার্জ স্কেল অফ ওয়ার্কে পার্টকে ব্যবহার করা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, এ ও বি উভয়ই সঠিক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 3 দাগের প্রশ্ন। এলটন মায়ো প্রবর্তিত হিউম্যান রিলেশন থিওরিতে কোন তত্ত্বটি গুরুত্ব পেয়েছে? অপশান এতে আছে সামাজিক পদ্ধতি, অপশান বিতে আছে ক্লিনিক্যাল পদ্ধতি, অপশান সিতে আছে অর্থনৈতিক পদ্ধতি, অপশান ডিতে আছে কোনোটিই নয়। এলটন মায়ো ছিলেন একজন আমেরিকান সোশিওলজিস্ট যাকে ফাদার অফ হিউম্যান রিলেশন থিওরি বলা হয়। তার তত্ত্বে কি গুরুত্ব পেয়েছিল? তার তত্ত্বে ক্লিনিক্যাল পদ্ধতি গুরুত্ব পেয়েছিল, কারণ তার যে অ্যাপ্রোচটা ছিল হিউম্যান রিলেশন থিওরি, সেখানে সেই অ্যাপ্রোচটাকে তিনি ক্লিনিক্যাল মেথডও বলেছিলেন। তিনি এলটন মায়ো কোন বিষয়গুলোর ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন? তিনি ওয়ার্কারদের বিহেভিয়ারের ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন। ওয়ার্কারদের যে বিহেভিয়ার আছে, তাদের যে ফিলোসফিক্যাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল যে অ্যাসপেক্টগুলো আছে সেগুলোর ওপর তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং তার যে হিউম্যান রিলেশন থিওরি আছে সেটাকে তিনি ক্লিনিক্যাল মেথড বলেও পরিচয় দিয়েছেন। কোন কৌশল দ্বারা প্রতিষ্ঠানের সামর্থ্য, দুর্বলতা, ভবিষ্যৎ সম্ভাবনা, আকাঙ্ক্ষা ব্যাখ্যা করা সম্ভব? অপশানে আছে সিপিএম, অপশান বিতে আছে SWOT, অপশান সিতে আছে PERT, অপশান ডিতে আছে OPM। কোনো প্রতিষ্ঠানের সামর্থ্য,
দুর্বলতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং আকাঙ্ক্ষা ব্যাখ্যা করা হয় SWOT এর সাহায্যে। SWOT এর সাহায্যে। এই SWOT কি? এই SWOT হচ্ছে একটা টেকনিক অর্থাৎ কৌশল, একটা কৌশল। কিসের কৌশল? কোনো ইন্ডাস্ট্রি বা কোনো বিজনেসের বা কোনো ইনস্টিটিউশনের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানার জন্য অর্থাৎ এগুলোকে অ্যানালিসিস করার জন্য এই SWOT টেকনিককে ইউজ করা হয়, যার মাধ্যমে কোনো ইনস্টিটিউশনের বা কোনো বিজনেসের কী সামর্থ্য আছে অর্থাৎ কী স্ট্রেংথ আছে সেগুলোকে অ্যানালিসিস করা হয়। তারপর কী উইকনেসেস আছে সেগুলোকে, কী স্ট্রেংথ আছে অ্যানালিসিস করা হয়, কী উইকনেসেস আছে, কোন কোন জায়গায় দুর্বলতা আছে সেগুলোকে অ্যানালিসিস করা হয়। অপরচুনিটি কী অর্থাৎ কোন কোন জায়গায় এর সুযোগ সুবিধা আছে, কী ভবিষ্যৎ সম্ভাবনা আছে, সেই সমস্ত বিষয়গুলোকে অ্যানালিসিস করা হয়। তারপরে থ্রেট অর্থাৎ এখানে বোঝাচ্ছে ভয় বলতে এখানে বোঝাচ্ছে যে কোম্পানিটা কোনো রিস্কে আছে কিনা, কোন আর কোনো ইনস্টিটিউশনের সঙ্গে বা আর কোন বিজনেস হলে সেই বিজনেস অন্য কোন বিজনেসের সঙ্গে কোনো কম্পিটিশন আছে কিনা, কোনো রিস্ক আছে কিনা, সেই সমস্ত বিষয়গুলোকে খতিয়ে দেখা হয়, সেগুলোকে অ্যানালিসিস করে একটা নির্দিষ্ট ডিসিশান নেওয়া হয়। এই যে মেথডটার সাহায্যে বা এই টেকনিকটার সাহায্যে এই সমস্ত বিষয়গুলোকে দেখা হয়। 5 দাগের প্রশ্ন হচ্ছে আমলাতান্ত্রিক প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্য। যথার্থভাবে সংজ্ঞায়িত করা নিয়মনীতি, প্রতিষ্ঠিত শ্রেণীবিন্যাস, আদর্শ পরিচালনা, অন্তঃসম্পর্ক উচ্চমানের, যৌথ কর্তব্যপরায়ণতা, কর্ম উৎপাদন সমাপনের জন্য। প্রথমে আমরা আমলাতান্ত্রিক প্রশাসনিক বা আমলা বলতে কাদের বোঝানো হয় সেটা একবার বুঝে নিই। আমলা বলতে কাদের বোঝায়? যারা সরকারের হয়ে সরকারি কাজ করে কিন্তু সরকার বদলে গেলে তাদের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ তারা যে পদে কাজ করে সেই পদেই সেই কাজই করবে, তাতে সরকার বদলে যাক তাদের কোনো পরিবর্তনই হবে না, অর্থাৎ তাদের পদের কোনো পরিবর্তন হবে না। সঠিকভাবে বলতে গেলে উদাহরণ হিসেবে বলতে পারি আমরা এই যে IAS অফিসার, IPS অফিসার যারা আছে বা WBCS অফিসার যারা আছে, তারা সরকারের হয়ে সরকারি কাজ করে কিন্তু সরকার বদলে গেলেও তাদের কোনো কাজের পরিবর্তন হবে না বা তাদের পদ চলে যাবে না। এই যে তারা কাজ করছে বা তাদেরকে বলা হয় আমলা, এবং এই সিস্টেমটাকে বলা হয় আমলাতান্ত্রিক প্রশাসন। বোঝা গেল? তাহলে এই আমলাতান্ত্রিক প্রশাসনের কোন বৈশিষ্ট্যগুলো নেই? আদর্শ পরিচালনা, অর্থাৎ এরা কোনো আদর্শ পরিচালনা করে না বা অন্তঃসম্পর্ক উচ্চমানের, অর্থাৎ একটা আমলার সঙ্গে আর একটা আমলার যে অন্তঃসম্পর্ক খুব বেশি আছে, অর্থাৎ তাদের মধ্যে খুব মিল মানে একটা গভীর সম্পর্ক আছে, সেসব কিন্তু নয়, বা গভর্নমেন্টের সঙ্গে তাদের সম্পর্ক একটা খুব গভীর সেটাও কিন্তু নয়। শুধু তারা কর্মচারী, সরকারের কর্মচারী, তারা সরকারি কাজ করছে। এখানে কিন্তু কোনো আদর্শ তারা পরিচালনা করছে না বা অন্তঃসম্পর্ক তাদের মধ্যে নেই। কি আছে? যথার্থভাবে সংজ্ঞায়িত করা নিয়মনীতি তারা মেনে চলছে, প্রতিষ্ঠিত শ্রেণীবিন্যাস করে এবং কর্তব্যপরায়ণ হয় এবং কর্ম উৎপাদন সমাপনের জন্য তাদের কাজ করতে হয়। অর্থাৎ এই তিনটি হচ্ছে তাদের বৈশিষ্ট্য, এই দুটি তাদের বৈশিষ্ট্য নয়। এখানে তাহলে আমাদের অপশানটা স্কিপ হয়ে গেছে, তাহলে 1, 2 এবং 5 হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? পরের প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 6 দাগের প্রশ্ন। গিভ অ্যান্ড টেক পলিসি, রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট কোন লিডারশিপ অ্যাপ্রোচের সঙ্গে যুক্ত? অপশান এতে আছে ক্যারিসমেটিক অ্যাপ্রোচ, অপশান বিতে আছে ট্রান্সফরমেশনাল অ্যাপ্রোচ, অপশান সিতে আছে ট্রানজাকশনাল অ্যাপ্রোচ, অপশান ডিতে আছে ট্রেড অ্যাপ্রোচ। লিডারশিপ অ্যাপ্রোচ কি? লিডারশিপ কি? যখন একজন লিডার বা একজন নেতা তার কর্মচারীদের দিয়ে উদ্দেশ্য পূরণ করার জন্য কাজ করায়। সহজ কথায় বলতে গেলে এটাকেই বোঝায় যে একজন নেতা তার অধস্তন কর্মচারীদের দিয়ে উদ্দেশ্য পূরণ করার জন্য বা স্ব ইচ্ছায় দলগত লক্ষ্য অর্জনে সকল ব্যক্তিকে প্রভাবিত করার একটা প্রক্রিয়া হচ্ছে লিডারশিপ। এই লিডারের কিছু বৈশিষ্ট্য থাকে, তার অনেক দক্ষতা থাকতে হয় এবং বিভিন্ন
গুণ থাকতে হয়, একজন লিডারের বিভিন্ন গুণ থাকতে হয়। তো লিডারশিপ অ্যাপ্রোচ হচ্ছে একজন লিডার তার অধস্তন কর্মচারীদের সঙ্গে কিভাবে সম্পর্ক বজায় রাখবে, তাদের সঙ্গে কি ব্যবহার করবে, তাদেরকে দিয়ে কিভাবে কাজ করাবে এবং কাজের বদলে তিনি কি করবেন, সেই যে বিষয়টাকে লিডারশিপ অ্যাপ্রোচের মাধ্যমে দেখা হয়। এখানে বলা হয়েছে গিভ অ্যান্ড টেক পলিসি, অর্থাৎ তুমি আমার কাজ করবে, আমি তোমাকে তার বদলে কিছু দেব। কি দেব? তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমাকে আমি রিওয়ার্ড দেব, এবং যদি তুমি খারাপ কাজ করো তাহলে আমি তোমাকে পানিশমেন্ট দেব। ভালো কাজ বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ তোমার যে আউটকাম, আমার যে ডিজায়ার্ড আউটকাম আছে, আমার যতটুকু কাজ আছে, সেই কাজটাকে যদি তুমি সঠিক সময় পূরণ করতে পারো এবং একটা ভালো রেজাল্ট আনতে পারো, এবং গোলটাকে, যে অর্গানাইজেশনের গোল আছে সেই অর্গানাইজেশনের গোলটাকে তুমি পূরণ করতে পারো, তাহলে তোমাকে রিওয়ার্ড দেওয়া হবে, এবং যদি তুমি সেটা পূরণ না করতে পারো তাহলে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। তো এই যে থিওরিটা আছে, এই যে অ্যাপ্রোচটা আছে, সেটা হচ্ছে ট্রানজাকশনাল থিওরি বা ট্রানজাকশনাল অ্যাপ্রোচ। অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 7 দাগের প্রশ্ন। ট্রাই ডাইমেনশনালের 3টি মাত্রা, মডেল বা ডাইমেনশন কি কি? ট্রাই ডাইমেনশনালের 3টি মডেল বা মাত্রা কি কি? অপশান এতে আছে কর্ম অভিযোজন, অপশান বিতে আছে কর্ম সম্পর্ক অভিযোজন, অপশান সিতে আছে নেতৃত্ব প্রদানকারী কার্যকারিতা, অপশান ডিতে আছে উপরের সবগুলি। ট্রাই ডাইমেনশনাল যে অ্যাপ্রোচ আছে, মডেল আছে, সেটা হচ্ছে লিডারশিপ মডেল। এই লিডারশিপ মডেল কি? যে কোন মডেলে একটা লিডারশিপকে বা একজন লিডার গোটা কাজটাকে কমপ্লিট করবেন, কিভাবে তার অধস্তন কর্মচারীদের পরিচালনা করবেন, এই যে একটা মডেল, সেটা হচ্ছে লিডারশিপ মডেল। এই লিডারশিপ মডেলে 3টি মাত্রা আছে। প্রথম মাত্রা হচ্ছে কর্ম অভিযোজন, অর্থাৎ টাস্ক ওরিয়েন্টেড, অর্থাৎ লিডার যে কাজটা দেবেন সেই কাজটাকে কমপ্লিট করতে হবে। সম্পর্ক অভিযোজন কি? একটা পরিবেশের লিডার এবং যে লেবার আছে তাদের রিলেশনশিপটা, তাদের বিহেভিয়ার এনভায়রনমেন্টে, তাদের পরিবেশের যে একে অপরের সঙ্গে বিহেভিয়ার আছে, সেই বিহেভিয়ারটাও সঠিকভাবে বজায় থাকবে। অ্যাকচুয়াল যে বিহেভিয়ার আছে সেটাও সেখানে বজায় থাকবে। এবং নেতৃত্ব প্রদানকারীর কার্যকারিতা, এফেক্টিভনেস অফ লিডারশিপ স্টাইল, অর্থাৎ লিডারের একটা এফেক্টিভনেস থাকবে, একটা কার্যকারিতা বজায় থাকবে। তো এই 3টি হচ্ছে মাত্রা ট্রাই ডাইমেনশনাল থিওরির, উপরে সবকটি সঠিক। তোমাদেরকে বলি লিডারশিপ অ্যাপ্রোচ এবং লিডারশিপ স্টাইল, লিডারশিপ মডেল। লিডারশিপ অ্যাপ্রোচ অনেক রকমের হয়, যেমন কারিজম্যাটিক অ্যাপ্রোচ, ট্রান্সফরমেশনাল অ্যাপ্রোচ, ট্রানজাকশনাল অ্যাপ্রোচ, ট্রেট অ্যাপ্রোচ, এই 4টি লিডারশিপ অ্যাপ্রোচ। তো এই অ্যাপ্রোচগুলো তোমরা ভালো করে পড়বে। এবং এখানে লিডারশিপ মডেলও অনেকগুলো মডেল আছে, দেখবে বইয়েতে আছে, যারা যে বই ফলো করো সেখানে দেখবে যে লিডারশিপেরও বিভিন্ন মডেল আছে। সেই প্রত্যেকটা মডেলই তোমাদের পড়ে রাখতে হবে, যে এই মডেলে কী বলা হয়েছে এবং এই মডেলগুলো কারা দিয়েছিলেন। তো বেশিরভাগ প্রশ্ন আসে এই মডেলগুলো কারা দিয়েছিলেন বা কত সালে দিয়েছিলেন, এবং এর যে মেন যে কি পয়েন্টগুলো আছে সেই কি পয়েন্টগুলো মনে রাখবে। আশা করছি এখান থেকে তো প্রশ্ন আসবে, লিডারশিপ অ্যাপ্রোচ থেকে বা লিডারশিপ মডেল থেকে প্রশ্ন অবশ্যই আসবে, কারণ প্রত্যেকটা ইউনিট থেকেই 10টা করে প্রশ্ন আসে। এই ইউনিট 9 যে খুব একটা ইজি ইউনিট আমি বলবো না, তবে পড়তে তো আমাদের হবেই, কারণ 10টা প্রশ্ন এই ইউনিট থেকে আছে, তাই কিছু স্কিপ করে দিলে আমাদের হবে না, কিছু বাদ দিয়ে দিলে আমাদের হবে না। 10টা প্রশ্নের মধ্যে অন্ততপক্ষে আমাদের যতগুলো সম্ভব প্রশ্নের উত্তর তো দিতেই হবে। সেই কারণে বলবো কোনো টপিকই কিন্তু তোমরা ছেড়ে দেবে না, সবকটা লিডারশিপ অ্যাপ্রোচ পড়বে এবং সবকটা লিডারশিপ মডেলই কমপ্লিট করে পড়ে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 দাগের প্রশ্ন, ট্রান্সফরমেশনাল লিডারশিপ অ্যাপ্রোচের বৈশিষ্ট্যগুলি কি কি? অপশান এতে আছে নেতৃত্ব প্রদানকারী ও সদস্য কর্মীদের মধ্যে সহজ সম্পর্ক, অপশান বিতে আছে সহযোগিতাপূর্ণ স্বাধীন মতামত প্রকাশের সুযোগ, শিথিল আইন ও নীতি
নতুন চিন্তাভাবনার উদ্ভব। অপশান সিতে আছে দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি সর্বদা সচেতন। অপশান ডিতে আছে উপরের সবকটি ঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের সবকটি ঠিক। ট্রান্সফরমেশনাল অ্যাপ্রোচ হচ্ছে একটা লিডারশিপ অ্যাপ্রোচ, যেমন ট্রানজাকশনাল অ্যাপ্রোচ সম্পর্কে আমরা পড়লাম। ট্রান্সফরমেশনাল অ্যাপ্রোচও একটা লিডারশিপ অ্যাপ্রোচ। এই লিডারশিপে কি করা হয়, এই লিডারশিপে লিডার তার যে মেম্বার আছে সেই মেম্বারদের গুরুত্ব দেন, সেই মেম্বারদের সাহায্য করেন একটা গোল পূরণ করার জন্য। সেই গোলটা কিভাবে পূরণ হবে, সেই গোলটা পূরণ করার জন্য তিনি তার মেম্বারদেরও সাহায্য করেন। এবং এই লিডারশিপ অ্যাপ্রোচের লিডার কেমন হবে, একজন লিডার হবে এনার্জেটিক, এনথুসিয়াস্টিক এবং প্যাশনেট। তিনি তার কাজের প্রতি প্যাশনেট থাকবেন এবং তিনি সবসময় অ্যাক্টিভ থাকবেন এবং তিনি নিয়ম নীতি অত বেশি নিয়ম নীতির ওপর গুরুত্ব দেবে না। নিয়ম নীতি এখানে শিথিল আইন থাকবে, তবে তিনি তার মেম্বারদের খুব সাহায্য করবেন এবং ইন্ডিভিজুয়ালি কিভাবে তাদের পরিবর্তন করা যায়, কিভাবে তাদের ট্রান্সফর্ম করা যায় সেটার ওপর তিনি গুরুত্ব দেবেন। তিনি তার ফলোয়ারদের মোটিভেট করবেন, তাদের কি নিড আছে সেই নিডগুলো পূরণ করবেন এবং তাদের স্যাটিসফাই করবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে তাদের হিউম্যান বিং হিসাবে গুরুত্ব দেবেন, তাদের মানুষ হিসাবে গুরুত্ব দেবেন। ট্রান্সফরমেশনাল থিওরি হচ্ছে মোস্ট এফেক্টিভ থিওরি হচ্ছে ট্রান্সফরমেশনাল থিওরি, মোস্ট এফেক্টিভ লিডারশিপ অ্যাপ্রোচ। এই প্রশ্নটা কিন্তু অনেক সময় আসে যে মোস্ট এফেক্টিভ লিডারশিপ অ্যাপ্রোচ কোনটি, 4টে লিডারশিপ দেওয়া থাকে, সেখানে সঠিক উত্তর হবে ট্রান্সফরমেশনাল লিডারশিপ অ্যাপ্রোচ হচ্ছে মোস্ট এফেক্টিভ লিডারশিপ অ্যাপ্রোচ। বোঝা গেল? নেক্সট প্রশ্ন হচ্ছে 8 দাগের প্রশ্ন। POSDCORBর ধারণার প্রবক্তা কে? হেনরি ফাওয়েল, লিন্ডার আরউইক, লুথার গিউলিক। অপশন ডিতে আছে বি ও সি উভয়ই ঠিক। POSDCORB এটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট মেথড। CPM যেমন একটা ম্যানেজমেন্ট মেথড, সেরকমভাবে এটাও একটা ম্যানেজমেন্ট মেথড। এখানে কি করা হয়, P ফর প্ল্যানিং, O ফর অর্গানাইজিং, S ফর স্টাফিং, D ফর ডাইরেক্টিং, C ফর কোঅর্ডিনেটিং, R ফর রিপোর্টিং, B ফর বাজেটিং। অর্থাৎ কিভাবে একটা ম্যানেজমেন্ট করা হবে কোনো একটা ইনস্টিটিউশনের, সেখানে ম্যানেজমেন্ট করা হবে তার একটা পদ্ধতি বা মেথড হচ্ছে এই মেথডটা POSDCOR। এর প্রবক্তা হচ্ছেন লিন্ডার আরউইক এবং লুথার গিউলিক, BOC উভয়ই। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 9 দাগের প্রশ্ন। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট মুভমেন্ট তত্ত্বের জনক কে? অপশন এতে আছে এলটন মায়ো, অপশন বিতে আছে ফ্রেডরিক উইনস্লো টেইলর, অপশন সিতে আছে রেনসিস লিকার্ড, অপশন ডিতে আছে MC ডগলস, MC গ্রিজোর, যাই হোক। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট মুভমেন্ট এই যে থিওরিটা আছে বা এই যে অ্যাপ্রোচটা আছে, এই অ্যাপ্রোচটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা দিয়েছিলেন ফ্রেডরিক উইনস্লো টেইলর। এই জন্য একে টেইলরিজমও বলা হয়। এই মুভমেন্টটার বা এই অ্যাপ্রোচটার মূল যে বক্তব্য সেটা হচ্ছে যে এখানে ম্যানেজারকে সায়েন্টিফিক্যালি সিলেক্ট করা হবে এবং ট্রেন করা হবে এবং প্রত্যেকটা কাজই সায়েন্টিফিক্যালি হবে, মানে বিজ্ঞানসম্মতভাবে করা হবে। যে নিয়মটা দেওয়া হবে সেই নিয়মটা প্রত্যেকের ক্ষেত্রেই মানা হবে। যিনি ম্যানেজার তিনিও মানবেন এবং যারা ওয়ার্কার আছে তারাও সেই একই নিয়ম অনুযায়ী চলবে, একইভাবে কাজ করবে। এখানে ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটাকে কিন্তু এখানে দেখা হবে না, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে টোটালি স্কিপ করা হবে। তো এখানে সবাইকে একই লেভেলের কিন্তু দেখা হয়। তো এই যে অ্যাপ্রোচটা সেটাই হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। পরের প্রশ্ন হচ্ছে 11 দাগের প্রশ্ন। কার্যকরী নেতা বা এফেক্টিভ লিডার কাকে বলা হয়? অর্থাৎ তার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকবে? অপশান এতে আছে অন্যকে, অর্থাৎ ফলোয়ার্সদের গুরুত্ব দেয়,
নবতম চিন্তন উদ্ভাবন করে, অর্থাৎ নতুন চিন্তার উদ্ভাবন করে, নির্দিষ্ট নিয়ম ও নীতি পালনে ব্যস্ত থাকেন। অপশন ডি আছে এ ও বি উভয়ই সঠিক। একজন এফেক্টিভ লিডার কাকে বলে? যারা ফলোয়ার্সদের গুরুত্ব দেয়, অর্থাৎ তার কাছে যারা কাজ করে তাদেরকে গুরুত্ব দেয় এবং নতুন নতুন চিন্তাধারা তিনি উদ্ভাবন করেন, নতুন নতুন চিন্তন উদ্ভাবন করেন, কিন্তু তিনি তার নিয়ম এবং নীতি পালনের জন্য কখনো জোর করেন না। তাহলে অপশন ডি সঠিক, এ ও বি উভয়ই সঠিক। পরের প্রশ্ন হচ্ছে 12 দাগের প্রশ্ন, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের জনক কে? অপশন এতে আছে কার্ট লিউইন, অপশন বিতে আছে ওয়াল্টার সিওয়ার্ট, অপশন সিতে আছে সি কে প্রহ্লাদ, অপশন ডিতে আছে এডওয়ার্ড ডেমিং। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের জনক হচ্ছে অপশন ডি এডওয়ার্ড ডেমিং। এবারে আমরা দেখি যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কী। খুব ভালো করে শোনো, এখানে বলা হয়েছে যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অর্থাৎ টোটাল যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটার ম্যানেজমেন্ট। কার কোয়ালিটি? যে কোনো ইনস্টিটিউশনের বা যে কোনো প্রতিষ্ঠান বলো, যে কোনো সংস্থা বলো, অর্গানাইজেশন বলো, তার টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল যে কোয়ালিটি বলতে কি বোঝায়? যে কোনো প্রতিষ্ঠানের কোয়ালিটি বলতে বা যে কোনো সংস্থার কোয়ালিটি বলতে কি বোঝায়? তার পারফরমেন্স কীরকম, তার কী কী ইম্পর্টেন্স ফিচার আছে, তার কী কী ডিউরেবিলিটি আছে, অর্থাৎ স্থায়িত্ব কীরকম, কীরকম সার্ভিস দেয়, কতটা সৌন্দর্য বজায় রাখে, সেই সব কিছু হচ্ছে তার গুণমান অর্থাৎ কোয়ালিটি। আমরা যে ইউনিট 9-এর সাব ইউনিট সি যেটা আছে, সেই সাব ইউনিট সি এর নেমটা কি? কনসেপ্ট অফ কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি ইন এডুকেশন। কোয়ালিটির ধারণা, গুণমানের ধারণা এবং শিক্ষায় গুণমানের কী প্রভাব বা কী কাজ সেটা আমাদের এখানে পড়তে হবে। গুণমান মানে কি? গুণমান বলতে কি বোঝায়? যে একটা প্রতিষ্ঠানকে কার্যকরী করার জন্য তার কাঠামো, পদ্ধতি, প্রক্রিয়া এবং অন্যান্য প্রয়োজনীয় সম্পদ সম্পর্কে অবহিত হওয়া, সেটাকে বলা হয় গুণমান। এই যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, এখানে কি করা হয়? টোটাল যে কোয়ালিটি আছে কোনো অর্গানাইজেশনের বা কোনো প্রতিষ্ঠানের, সেই টোটাল কোয়ালিটিটাকে ম্যানেজ করা হয় এবং সেই ধারণাটা দিয়েছিলেন এডওয়ার্ড ডেমিং। এই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের মূল বক্তব্য কি? মূল বক্তব্য হচ্ছে এখানে সমস্যার থেকে সমাধানের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে সমস্যাটাকে না বেশি করে যে সমাধানটা কিভাবে করা যাবে সেটার উপর গুরুত্ব দেওয়া হয় এবং একটা লং টার্ম সাকসেসের ওপর গুরুত্ব দেওয়া হয়। লং টার্ম সাকসেস কিভাবে পাওয়া যাবে সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই যে কাস্টমার কেয়ারের ফোন আসে, আমাদের দেখবে বিভিন্ন কাস্টমার কেয়ারের ফোন আসে, তো সেখানে যিনি কথা বলেন তিনি কি খুব পোলাইটলি কথা বলেন এবং আমরা যা বলি সেগুলো শোনে এবং খুব ভালো করে বিষয়গুলোকে আমাদের কাছে প্রেজেন্ট করে। তার মানে কি? তিনি তার গ্রাহকের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা একটা খুব ভালো সম্পর্ক তিনি রাখছেন। তো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের কাজই হচ্ছে এইটা, যে তার গ্রাহকদের কিভাবে সব কিছু দিয়ে পূরণ করা যায় এবং এই যে তারা সবসময় হবে কাস্টমার কেয়ারে 24 আওয়ার্স তারা কাস্টমার কেয়ারে অ্যাভেলেবেল থাকবে। দেখবে এক একটা সংস্থা বা এক একটা প্রতিষ্ঠানে বলা হয় যে 24 আওয়ার্স আমরা আপনাদের সেবায় আছি। তার মানে কি? তাদের টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট খুব ভালো। এই বিষয়টাই হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 13 দাগের প্রশ্ন, কোয়ালিটি কন্ট্রোলের প্রয়োজনীয়তা কী? মান উন্নয়ন করা, উৎপাদিত বস্তুর ভুলগুলি সঠিক করে নেওয়া, কাস্টমার স্যাটিসফ্যাকশানের দীর্ঘকালীন উন্নতি, বাজারে স্বচ্ছ প্রতিচ্ছবি স্থাপন, প্রতিযোগিতায় সফল হওয়া। যে কোনো বস্তুর বা যে কোনো বিজনেসের বা যে কোনো প্রোডাক্ট হোক, যে কোনো সংস্থার হোক, তাদের নিজেদের কোয়ালিটিকে কন্ট্রোল করা, এই যে বিষয়টা, সেটা কেন প্রয়োজন? এই যে আমি বললাম যে কোনো সংস্থা 24 আওয়ার সার্ভিস দিচ্ছে, সে তার কোয়ালিটিগুলোকে মেনটেন করছে।
যে তাদের সংস্থার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিভাবে আরও উন্নত করা যায় এবং সেটাকে কিভাবে বজায় রাখা যায়। এই যে কোয়ালিটি কন্ট্রোল বিষয়টা, যে একটা প্রোডাক্টের হোক বা একটা কোনো বস্তুর হোক, তার যে মেনটেনেন্স আছে সেটাকে কিভাবে ইমপ্রুভমেন্ট করবে, সেটার হচ্ছে স্ট্যান্ডার্ডটা কিভাবে বজায় রাখবে সেই প্রোডাক্টের, সেই বিষয়টা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। এবার এই কোয়ালিটি কন্ট্রোলের প্রয়োজন কেন? অবশ্যই মান উন্নয়ন করার জন্য, বিষয়বস্তুটার হোক বা প্রোডাক্টটার হোক সেটার মান উন্নয়ন করতে হবে এবং উৎপাদিত বস্তুর ভুলগুলি সঠিক করে নেওয়া। যদি কোনো মিস্টেক থাকে সেই উৎপাদিত বস্তুগুলোতে তাহলে ভুলগুলোকে ঠিক করে নেওয়া এবং একটা কাস্টমার স্যাটিসফ্যাকশনের দীর্ঘকালীন উন্নতি, বাজারে তাদের স্বচ্ছ প্রতিচ্ছবি স্থাপন, গুড মার্কেট ইমেজ এবং প্রতিযোগিতায় সফল হওয়া, এই সবকটিই কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের প্রয়োজনীয়তা। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 14 দাগের প্রশ্ন। পিডিসি এর পুরো কথাটি কি? পিডিসি এর পুরো কথাটি কি? অপশান এতে আছে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। অপশান বিতে আছে প্ল্যান, ডু, কারেক্ট, অ্যাক্ট। অপশান সিতে আছে প্রসেস, ডু, চেক, অ্যাক্ট। অপশান ডিতে আছে প্রসেস, ডু, কারেক্ট, অ্যাক্ট। এটা কিন্তু একটা কমন প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা বলতে পারি, কারণ এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে, বহুবার নেটেও সেটেও বহুবার রিপিট হয়েছে। পিডিসি এর পুরো কথা হচ্ছে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। পরের প্রশ্ন হচ্ছে 15 দাগের প্রশ্ন। 6 সিগমা টেকনিকের মূল লক্ষ্য কি কি? অপশান এতে আছে ওয়ার্ক স্মার্টার নট হার্ডার। অপশান বিতে আছে সম্পূর্ণ পরিপূর্ণতা টোটাল পারফেকশন। অপশান সিতে আছে গুণগত মান উন্নয়ন, ত্রুটিমুক্ত কার্য সম্পাদন, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, জিরো ডিফেক্ট। 6 সিগমা টেকনিক কি? আমরা একটা কথা ইউজ করি না যে এটা করার একটা সিগমা রুল আছে, অর্থাৎ আমি ইন্টেলিজেন্সের সাহায্যে এটা খুব সহজেই করে ফেলতে পারি, আমাকে বেশি খাটতেও হবে না, কিন্তু আমি এর একটা বেনিফিট পাবো বা একটা প্রফিট পাবো, সিগমা রুল ইউজ করব। সেরকমভাবেই এই যে 6 সিগমা টেকনিক আছে, এই 6 সিগমা টেকনিক হচ্ছে যে কিভাবে তুমি টেকনোলজিকে ইউজ করে, কিভাবে অডিও ভিজুয়াল ডিভাইসকে ইউজ করে, যেমন প্রজেক্টর, ভিডিও কনফারেন্সিং, এগুলোকে ইউজ করে স্টুডেন্টরা কি করে, তাদের ডিস্টেন্স এডুকেশনে কি হয় যে ভিডিও কনফারেন্স বা প্রজেক্টরকে ইউজ করে কি একটা খাটুনি কমানো হয়, আমাকে বেশি খাটতেও হলো না, কিন্তু আমি জিনিসটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এই যে এই বিষয়টা কি হচ্ছে, যেমন তোমাদের এই যে আমি ভিডিওটা করছি, তোমরা কি করছো, ভিডিওটা দেখছো কিন্তু তোমরা উপকৃতও হচ্ছে, তোমাদের হেল্পও হচ্ছে। তার মানে কি, তোমরা একটা বেশি তোমাদের আমার কাছে এসে ক্লাস করতে হচ্ছে না, তোমাদের জার্নি করতে হচ্ছে না, কিন্তু তোমরা একটা এটার বেনিফিট পাচ্ছ। তো এই রকম এই বিষয়টাই হচ্ছে 6 সিগমা টেকনিক। ঠিক আছে, যেখানে কি করতে হয়, ওয়ার্ক স্মার্টার নট হার্ডার, সম্পূর্ণ পরিপূর্ণতা টোটাল পারফেকশন থাকে এবং গুণগত মান উন্নয়ন হয়, ত্রুটিশূন্য কার্য সম্পাদন, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয় এবং জিরো ডিফেক্ট। ঠিক আছে, তাহলে 6 সিগমা টেকনিক কি বোঝা গেল? আমাদের সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 16 দাগের প্রশ্ন। 3 স্টেপ মডেলে 3টি ধাপ বা পর্যায় কি কি? অপশান এতে আছে আনফ্রিজিং, মুভিং, রিফ্রেজিং। অপশান বিতে আছে চেঞ্জ, মুভিং, রিফ্রিজ। অপশান সিতে আছে চেঞ্জ, ফ্রিজ, মুভিং। অপশান ডিতে আছে আনফ্রিজিং, চেঞ্জ, রিফ্রিজিং। 3 স্টেপ মডেল কি? 3 স্টেপ মডেল হচ্ছে একটা চেঞ্জ অফ ম্যানেজমেন্টের একটা প্রসেস, ব্যবস্থাপনা পরিবর্তনের একটা প্রসেস, অর্থাৎ কীভাবে ব্যবস্থাপনাকে পরিবর্তন করা যায়। পরিবর্তন ব্যবস্থা হচ্ছে একটা প্রতিষ্ঠানের লক্ষ্য, প্রক্রিয়া এবং প্রযুক্তির কী পরিবর্তন করা যায়। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যবস্থাপনা পরিবর্তন বা চেঞ্জ অফ ম্যানেজমেন্ট। এবার এই চেঞ্জ অফ ম্যানেজমেন্টেরই একটা পদ্ধতি হচ্ছে 3 স্টেপ মডেল। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, আনফ্রিজিং, মুভিং, রিফ্রিজিং। আনফ্রিজিং, মুভিং, রিফ্রিজিং, এই যে 3 স্টেপ মডেলটা আছে, এটা দিয়েছিলেন কার্ট লিউইন। মনে রাখবে, এটা প্রশ্ন আসতে পারে, কার্ট লিউইন। ঠিক আছে, এই 3 স্টেপ মডেল যেটা আছে, আনফ্রিজিং কথার অর্থ কি? আনফ্রিজিং হচ্ছে
পরিবর্তন কেন প্রয়োজন, কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, নির্দিষ্ট মূল্যবোধ আচরণ পরিবর্তনের প্রেরণা কী, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা। মুভিং কি, মুভিং বা চেঞ্জিং বলতে কী বোঝাচ্ছে, যে নতুন ভাবনা নতুন পদ্ধতিগুলোকে সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তন করা যায়। আর রিফ্রেজিং বলতে কি, রিফ্রেজিং বলতে বোঝানো হচ্ছে পরিবর্তনের পর আবার নতুনভাবে কিভাবে শুরু করা যায়, প্রয়োজন সাপেক্ষে কিভাবে পরিবর্তন করা যায়, সেই বিষয়গুলোকে দেখা হয়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। পরের প্রশ্ন হচ্ছে 17 দাগের প্রশ্ন। বাম দিকে কিছু পদ্ধতি বা মডেল দেওয়া হয়েছে, ডান পাশে সেই মডেলগুলো কারা দিয়েছিলেন তাদের নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, পোকায়োকো, জাস্ট ইন টাইম, 3 স্টেপ মডেল, 6 সিগমা সম্পর্কে আমরা আলোচনা করেছি, 3 স্টেপ মডেল সম্পর্কে আমরা এইমাত্র আলোচনা করলাম। পোকায়োকো আর জাস্ট ইন টাইম হচ্ছে একটা জাপানিজ চেঞ্জ মডেল, জাপানিজ ম্যানেজমেন্ট চেঞ্জ মডেল। ঠিক আছে, তাহলে 3 স্টেপ মডেল আমরা কে দিয়েছিলেন এইমাত্র বললাম, যে কার্ট লিউইন, এখানে লিউইন স্পেলিংটা হয়তো মিস্টেক আছে, কার্ট লিউইন দিয়েছেন। তাহলে আমরা একটা পেয়ে গেলাম, 3-এর সঙ্গে সি, তাহলে আমরা দেখি যে 3-এর সি কোথায় আছে, এটাতে আছে, অর্থাৎ অপশান এতে আছে, অপশান বিতে আছে। তাহলে অপশান সি আর ডি কিন্তু প্রথমেই আমাদের বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এই দুটোর মধ্যে দেখতে হবে যে 1 নম্বর সঙ্গে কোন অপশানটা যায়। পোকায়োকো যে জাপানিজ চেঞ্জ মডেলটা আছে সেটা দিয়েছিলেন সিংহ, যাই হোক, এটা দিয়েছিলেন। তো পোকায়োকো মডেল দিয়ে 1-এর সঙ্গে হচ্ছে ডি, তাহলে 1-এর সঙ্গে ডি আমরা পাচ্ছি অপশান বিতে, অপশান বি, এও বাদ চলে গেল, তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পোকায়োকো দিয়েছিলেন সিংহ, জাস্ট ইন টাইম দিয়েছিলেন তাইচি ওহনো, আর 3 স্টেপ মডেল কার্ট লিউইন, 6 সিগমা বিল স্মিথ। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে নামগুলো, এরকম প্রশ্ন আসে পরীক্ষায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 দাগের প্রশ্ন, জাস্ট ইন টাইমের বৈশিষ্ট্যগুলি কি কি। অপশান এতে আছে উদ্বৃত্ত উৎপাদনের পরিমাণ নেই, উৎপাদন প্রয়োজন ভিত্তিক, অপশান বিতে আছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, অপশান সিতে আছে ত্রুটিমুক্ত, ক্ষতির আশঙ্কা কম, উন্নতি মানের ব্যবস্থাপনা, অপশান ডিতে আছে উপরের সবকটি সঠিক। জাস্ট ইন টাইম, এটা আবার কি জিনিস? জাস্ট ইন টাইম হচ্ছে একটা চেঞ্জ ম্যানেজমেন্টের একটা মডেল। ঠিক আছে, এই যে চেঞ্জ ম্যানেজমেন্ট আমি এইমাত্র বললাম, যে ম্যানেজমেন্টকে কিভাবে চেঞ্জ করা যাবে, অর্থাৎ কিভাবে একটা প্রতিষ্ঠানের লক্ষ্য প্রক্রিয়াকে পরিবর্তন করা যাবে, সময় অনুযায়ী প্রযুক্তির ব্যবহার করে কিভাবে আরও পরিবর্তন করা যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে চেঞ্জ অফ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার পরিবর্তন। যে কোনো ব্যবস্থাপনাতে পরিবর্তন প্রয়োজন হয়, কারণ সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হওয়া প্রয়োজন, সেই কারণে ব্যবস্থাপনাকেও পরিবর্তন হতে হবে। জাস্ট ইন টাইম হচ্ছে একটা জাপানিজ মডেল, মানে জাপানিজ চেঞ্জ মডেল। ঠিক আছে, এই জাপানিজ চেঞ্জ মডেলের প্রধান যে কাজটা, আমি একেবারে খুব সহজ ভাষায় বলছি, তারা মনে করতো যে আমি যদি সাপ্লাইয়ের কাছ থেকে মেটেরিয়াল নিই, কোনো প্রোডাক্টের কোনো মেটেরিয়ালকে নিই, তাহলে কি হবে, আমি মেটেরিয়াল দিয়ে যদি কাজ করি তাহলে আমার মানে উদ্বৃত্ত উৎপাদন থাকবে না, মানে বজ্র পদার্থ কিছু থাকবে না। ঠিক আছে, আমি মেটেরিয়াল দিয়েই কাজ করছি, আমি এমন কোনো মানে যে প্রোডাক্টটা আছে সেটা আমি এমন কোনো খারাপ জায়গা থেকে নিইনি যেখানে মেটেরিয়ালের সঙ্গে অন্য কিছু মেশানো আছে। ঠিক আছে, তো মেটেরিয়ালগুলো যদি আমি সাপ্লাইয়ের কাছ থেকে নিই তাহলে আমার কোনো বজ্র পদার্থ হচ্ছে না, তার ফলে কি হবে, আমার কোয়ালিটিটা ভালো হবে, আমি যে প্রোডাক্টটা উৎপাদন করছি সেই প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো হবে, অর্থাৎ কাঁচামালের যে উৎস সেটা অবশ্যই বিশ্বস্ত হবে। ঠিক আছে, মেটেরিয়ালের যে সাপ্লায়ার হবে সেই সাপ্লায়ার অবশ্যই বিশ্বস্ত হবে এবং প্রয়োজন অনুযায়ী উৎপাদন সম্পন্ন করতে হবে এবং সঠিক সময়ে গ্রাহককে পৌঁছে দিতে হবে। এই যে মানে একটা সিস্টেমে যে থাকে, একটা
ধরো কোনো কোম্পানি একটা জিনিস উৎপাদন করছে বা জিনিস উৎপাদন করার জন্য সে র মেটেরিয়ালটা সাপ্লায়ার থেকে নিচ্ছে এবং সাপ্লায়ারটা খুব বিশ্বস্ত, ঠিক আছে। এবার সে কি করছে, সেটাকে উৎপাদন করছে, নিজের প্রয়োজন মতো উৎপাদন সম্পন্ন করছে এবং সঠিক সময়ে তার যে গ্রাহক আছে গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে এবং তার কোয়ালিটিও ভালো থাকছে, অর্থাৎ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টও তার ভালো থাকছে, ঠিক আছে। এবং ত্রুটি শূন্য থাকছে, ক্ষতির আশঙ্কা কোনো থাকছে না এবং উন্নত মানের ব্যবস্থাপনা। এখানে কোয়ালিটির সাথে কোনো সমঝোতা কিন্তু এরা করে না এবং নির্দিষ্ট একটা সিস্টেম্যাটিক প্রক্রিয়া, এটা লোকসান হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না, এখানে লাভের অঙ্ক খুব ভালো থাকে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে সহজ ভাষায় আমি বোঝালাম যে জাস্ট ইন টাইমটা অ্যাকচুয়ালি কি, এটা একটা জাপানিজ চেঞ্জ মডেল। ওকে, তাহলে আমরা সবকটা এখানে অপশান যে আছে সবকটাই এখানে পেয়ে গেলাম। যে উদ্বৃত্ত উৎপাদনের পরিমাণ নেই, অর্থাৎ বজ্র পদার্থের কোনো পরিমাণ নেই, উৎপাদন প্রয়োজন ভিত্তিক হয়, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টও থাকে, ত্রুটি শূন্য হয়, ক্ষতির আশঙ্কা কম হয়, উন্নতি মানের ব্যবস্থাপনা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি ঠিক, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 19-এর দাগের প্রশ্ন, পোকায়োকো মডেলের বৈশিষ্ট্যগুলি কি? অপশান এতে আছে শূন্য ত্রুটি, অপশান বিতে আছে মনুষ্যসৃষ্ট ত্রুটি মোচন এবং স্কিল ডেভেলপমেন্ট, অপশান সিতে আছে বজ্র উৎপাদন না করে পর্যাপ্ত উৎপাদন, অপশান ডিতে আছে উপরে সবকটাই ঠিক। পোকায়োকো হচ্ছে একটা জাপানিজ মডেল, জাপানিজ চেঞ্জ মডেল। এটাকে দিয়েছিলেন, এই মডেলটা উদ্ভাবন করেছিলেন, আমরা একটু আগে আলোচনা করলাম স্তম্ভ মেলাওতে, সিংহ, ঠিক আছে। জাপানিজ একটা শব্দ হচ্ছে পোকায়োকো, এটা একটা জাপানিজ শব্দ, ঠিক আছে। এর অর্থ হচ্ছে মূলত জিরো ডিফেক্ট। বিষয়টা কীরকম আমি সহজ ভাষায় তোমাদের বলছি, যে ধরো একটা উৎপাদন, এটা একটা মডেল, এটা একটা মডেল। তো এখানে কি করা হয়, এই মডেল অনুযায়ী যে উৎপাদনের যে পণ্য আছে তার যে ত্রুটি আছে সেটা আমি আগেই খুঁজে বার করব এবং তার সমাধান করার চেষ্টা করব, অর্থাৎ জিরো ডিফেক্ট থাকবে আমার প্রোডাক্টে, জিরো ডিফেক্ট থাকবে। আমি আগে থেকেই সেটাকে দেখে নেব যে কোনো ডিফেক্ট আছে কি না, এবং সেটা যদি কোনো ডিফেক্ট বা ত্রুটি থাকে সেটা আমি আগেই সেটাকে প্রিভেনশন করে দেবো, সেটা সমাধান করে দেবো, ঠিক আছে। এবং সেটাকে গ্রাহকের সন্তুষ্টির জন্য আমি সেটাকে জিরো ডিফেক্ট করব, অর্থাৎ কোনো ডিফেক্ট থাকবে না, বজ্রের সম্ভাবনাও তাহলে থাকছে না এবং বৃহৎ পরিমাণে লোকসান কম হচ্ছে এবং পরবর্তী সময়ে বিক্রেতার প্রতি গ্রাহকের যে আস্থা আছে সেটাও বজায় থাকছে, ঠিক আছে। এটা সহজ ভাষায় বললাম। তাহলে শূন্য ত্রুটি থাকছে, জিরো ডিফেক্ট থাকছে, মনুষ্যসৃষ্ট ত্রুটি মোচন এবং স্কিল ডেভেলপমেন্ট। আগে থেকেই আমরা সেই জিনিসটা, সেই প্রোডাক্টটার কোনো ত্রুটি আছে কিনা সেটা খুঁজে বার করছি এবং সমাধান করছি, তারপরে আমি সাপ্লাই দিচ্ছি সেটা, ঠিক আছে। আগে থেকেই আমি ত্রুটিগুলোকে খুঁজে বার করে সমাধান করছি, তারপরে আমি গ্রাহককে সেটা দিচ্ছি। তো মনুষ্যসৃষ্ট ত্রুটিও মোচন হচ্ছে এবং স্কিল ডেভেলপমেন্টও হচ্ছে এবং বজ্র উৎপাদন তো একদমই থাকছে না, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের সবকটাই ঠিক। আজকের ভিডিও শেষ প্রশ্ন, 20 দাগের প্রশ্ন, অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট অফ চেঞ্জ সর্বপ্রথম প্রতিষ্ঠা করে? অপশান এতে আছে এডওয়ার্ড ডেমিং, অপশান বিতে আছে কার্ট লিউইন, অপশান সিতে আছে ওয়াল্টার সিওয়ার্ট, অপশান ডিতে আছে কে প্রহ্লাদ। অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট অফ চেঞ্জ সর্বপ্রথম দেন কার্ট লুইন, অপশান বি সঠিক উত্তর। আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি এই ভিডিওটা তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে লাইক করবে, নতুন যারা এসেছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমাদের 9টা ইউনিট আমি তোমাদের করিয়ে দিলাম, আমি চেষ্টা করলাম যতটা তোমাদের হেল্প করার। ইউনিট 10টা বাকি আছে, কিন্তু তোমাদের এক্সাম পরশু দিন, অর্থাৎ আগামী যে রবিবার তোমাদের সেটের এক্সাম আছে এডুকেশনে। তো আমি জানি না আমি কালকে ইউনিট 10 দিতে পারবো কি না, ঠিক আছে। তবু আমি চেষ্টা করব ইউনিট 10টা তোমাদের দিয়ে দেওয়ার, যাতে তোমাদের একটু হেল্প হয়। তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে জানাও যে ভিডিওটা অনেকই হেল্পফুল হয়, তোমাদের বুঝতে সুবিধা হয়, তাই আমি চেষ্টা করব যে ভিডিওটা দিয়ে দেওয়ার। আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে।